নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 9 তারিখ শনিবার সকাল 10:30 বাজে ভিডিও করছি। নেক্সট উইক কেমন যাবে? ফার্স্টেই হচ্ছে নেক্সট উইকে আমাদের 4 দিন ট্রেডিং ডে আছে। শুক্রবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শেয়ার মার্কেট বন্ধ থাকে এবং থাকবেও, অর্থাৎ নেক্সট সপ্তাহটা 4 দিনের সপ্তাহ হবে। এবারে আজকের যে ভিডিও করব সেখানে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিউজ বেস কী আছে, আর লাস্ট পার্ট হবে হচ্ছে টেকনিক্যাল নিফটি ব্যাঙ্ক নিফটির অবস্থান কী আছে বা সাপোর্ট কী হতে পারে, কেন হতে পারে, ইত্যাদি ইত্যাদি বলব। তো ফার্স্ট শুরু করার আগে বলি, যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178 এবং ওখানে যে আমাদের গ্রুপ শুরু হয়েছে অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর, সেই গ্রুপে জয়েন করতে পারেন, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ। এছাড়া আর একটা তো সিলভার টেলিগ্রাম গ্রুপ আছেই, ওটা 1 মাসে একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিটেলস জানেন, তাও যদি কেউ না জানেন তো ওখানে ডিটেলস বলে দেওয়া হবে। এটা গেল সার্ভিসের ব্যাপার। এবারে আসি, আগের দিন যে ভিডিওটা করা হয়েছিল ওটা অনেক রকম মানে নতুনত্ব এদিক ওদিক করে করা হয়েছে। যাই হোক, অনেকেই দেখেছেন। তো দ্বিতীয় বর্ষ কমপ্লিট, এবার তৃতীয় বর্ষের এটাই ফার্স্ট আমাদের ভিডিও। তো আশা করছি এই তৃতীয় বর্ষ আপনাদেরকে ভালো কিছু উপহার নিশ্চিত দেয়া যাবে ভিডিওর মারফত। চেষ্টা করি সবসময় ভালো কিছু করার, বা বাজারকে যতটা ক্লোজলি বোঝা যায়, কারণ আমরা বাজারকে চালাই না, বাজার যেরকম চলে সেটাকে বোঝার শুধু চেষ্টা করি মাত্র, এর বাইরে আমাদের কারোরই কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, শুরু করি আগে মার্কেটের অবস্থা দিয়ে। সেটা হচ্ছে আজ সকালবেলারই খবর, যেটা পুতিন এবং ট্রাম্প দুজনে বৈঠকে বসছেন 15ই আগস্ট, যুদ্ধবিরোধী ইত্যাদি ইত্যাদি ব্যাপারে বৈঠকে বসছে। বৈঠক পজিটিভ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু বৈঠকের ডেট ঠিক হয়ে গেছে 15ই আগস্ট, এরকম একটা সকালবেলায় একটা মেসেজ মতো পেলাম। সেকেন্ড হচ্ছে, এর আগে বারবার বলে আসছিলাম যে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে, এখনও বলছি সেই দিকে এগোচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। যেটা বড় কথা, কারণ সব থেকে বড় কথা, চীনকে তো খুব একটা বিশ্বাস করা যায় না, কিন্তু এখন ওই 70 বন্ধু এরকম একটা ব্যাপার স্যাপার চলছে। জানি না এটা কত দূর কি পরবর্তীকালে এগোবে, কিন্তু এখন এই তিনজনে, ব্রাজিল ফ্রাজিল তো আছেই, আরও স্বাভাবিক হওয়া উচিত, কারণ ডোনাল্ড ট্রাম্প যে পাগলামিটা শুরু করেছে সেই পাগলামি কোথায় গিয়ে থামবে কেউ জানে না। আলটিমেটলি এই পাগলামি করে নিজেদের দেশে সর্বনাশ করে দিচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পরবর্তীকালে যদি এরকম চলতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কতদিন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বসে থাকবে বা ভালোভাবে থাকবে আমার ডাউট আছে। আন্দোলন অনেক কিছু হয়তো শুরু হয়ে যেতে পারে। এবারে আসি যে আমাদের এফআইআই বাই নিয়ে বর্তমানের যা কন্ডিশন, তাতে এফআই 91.7% শর্ট পজিশন এখনও পর্যন্ত হোল্ড করে আছে। অর্থাৎ ডিআই এত বাই করছে, তারপরেও কিন্তু আমাদের বাজার পড়ছে। তার কারণ অতীতে বহুবার বলেছি যে ডিআই বাই করলে আমাদের বাজারকে পড়া থেকে আটকানো যায়, কিন্তু বাজারকে যদি বাড়তে হয় এবং নতুন নতুন উচ্চতায় যেতে হয় তাহলে অবশ্যই এফআইআইদের সেলিং বন্ধ করতে হবে এবং এফআইআইদের বাইতে আসতে হবে। এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না, সেটা তারাই ভালো বলতে পারবে। তবে বাজারে এখন দুটো জিনিস কনফিউশন একটা চলছে, সেটা হচ্ছে অনেকে ভাবছেন হয়তো ট্যারিফের জন্য বাজার উঠছে না, পড়ে যাচ্ছে, এবং অনেকে ভাবছেন এফআইআই সেলের জন্য বাজার পড়ে যাচ্ছে। তো আমার দ্বিতীয়টার মতই বেশি, ট্যারিফের কোনো ব্যাপার নেই, কারণ বাজার কোনো ব্যাপার খবরটা একবার নিয়ে সেটাকে হজম করে ফেলে, অর্থাৎ প্রত্যেক দিন একই ট্যারিফ 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 একই ব্যাপার ঘটে গেছে।
এবং আমার মনে হয় না ট্যারিফের জন্য মার্কেট এতখানি পড়ছে বা আর কি পড়বে আমি জানি না। মেন কারণ হচ্ছে এফআইআই, বাজারে টাকা যে পরিমাণে আসছে, বেরোচ্ছে বেশি, এবং সবথেকে বড় কথা অতীতে বহুবার দেখা গেছে এফআইআইরা বাই না করলে বাজার বাড়ে না। এখনও সেই ঘটনাই চলছে। এফআইআই আগের মাসেও প্রচুর শর্টে ছিল, এ মাসে এখন প্রথম চলছে, এখনও কিন্তু ভালো মতো শর্ট 91.70, মানে কম নয়। এটা প্রায় আপনার যখন করোনা হয়েছিল তখন কিন্তু এরকম ফিগার দেখা গেছিলো। তো সেরকমও কিন্তু একখানা কন্ডিশন এখন বাজারে চলছে। অর্থাৎ আমার ধারণা এফআইআই সেলিংয়ের জন্য বাজার পড়ছে। এবার এফআইআই যদি শর্ট কভারিং শুরু করে বাইয়ের দিকে আসে তাহলে নিশ্চিত একটা স্টেবিলিটি পাবে এবং উপরের দিকে যেতে পারে। এরপর আসি যে আমাদের যে উইকলি ক্যান্ডেল, যে পরপর 6টা রেড ক্যান্ডেল হয়েছে, এটাও কিন্তু লাস্ট 12 বছরে কিন্তু দেখা যায়নি। একটা রেশিও থাকে 5:3, অর্থাৎ 5টা রেড ক্যান্ডেল যদি পরপর হয়, সেটা আবার উইকলি হয়েছে, এটা ডেলিও নয়, উইকলি হয়েছে, সেখানে 5টা রেড ক্যান্ডেল যদি পরপর হয় সেখানে 3টে হোয়াইট ক্যান্ডেল সাধারণত হয়। এরকম একটা 5:3 রেশিও থাকে, সেই রেশিওটাকেও কিন্তু ভেঙে দিয়েছে। অর্থাৎ 6 নম্বর রেড ক্যান্ডেল উইকলি বেস তৈরি হয়ে গেছে। পরের সপ্তাহটা মানে সপ্তম সপ্তাহ, এরপরে আরেকটা রেশিও আছে, সেই রেশিওটা আমি এখন বলছি না, কারণ যদি সেই রেশিওতে হয় তাহলে কিন্তু আরও আমাদের ভালো মতো ভুগতে হবে। তো সেই জন্য ওই রেশিওটা এখনও বলছি না। মানে 5:3 পর আরেকটা রেশিও হয়, সেটা এখনই আমি বলছি না। যদি হয় বা কাছাকাছি আসে নিশ্চয়ই বলবো, কিন্তু আমি নিজেও চাইছি যাতে সেটা না হয়। সেটা হলে কিন্তু আরও অনেক বড় বিপদ কিন্তু বাকি আছে। এবারে মেন যেটা বারংবার একই কথা বলেছি যে ডিআইআই বাইতে আর কিছু এসে যায় না। হ্যাঁ, এটা হতে পারে যে যতটা পড়তো সেই জায়গা পড়া থেকে হয়তো কম পড়ছে, কিন্তু মার্কেট বাড়ার বা বাড়ানোর ক্ষমতা ডিআইয়ের সাধারণত এত বছরেও দেখে উঠতে পারিনি। এখনও দেখা যাচ্ছে না, অনেক দিন দেখা যাচ্ছে ডিআই এফআইআর থেকে বেশি বাই করছে, বাজারে ইনফ্লো আসছে, তাও মার্কেটের কিন্তু ডাউনফল আটকানো যাচ্ছে না। এটা কেন হয়, কী জন্য হয় আমি বলতে পারবো না, কিন্তু হয় এটা কিন্তু প্রথম থেকে দেখে আসছি। এবারে আসি যে এই যে মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর উত্তেজনা, প্রচুর কিছু এত বছর ধরে চলছিল, লাস্ট 2.5 বছরের যদি ডেটা দেখেন, মানে লাস্ট 2.5 বছর ধরে যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন মিউচুয়াল ফান্ড কিন্তু নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এটা কিন্তু ঘটে। এর মানে এই নয় যে মিউচুয়াল ফান্ড যারা করছেন বন্ধ করে দিন, এটা আমি বলছি না, কারণ ব্যক্তিগতভাবে আমি মিউচুয়াল ফান্ড করার এগেনস্টে, ব্যক্তিগতভাবে। সে বিভিন্ন কারণ আছে, সেই কারণ বলা যাবে না, কারণ এখানে বললে অনেকের অনেক মানে অসুবিধের প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মিউচুয়াল ফান্ড করি না, ভবিষ্যতেও করব না, কিন্তু যারা করছেন তারা নিশ্চিত করতে পারেন, তাদের ব্যাপার। কিন্তু একটাই কথা বলছি, যারা মিউচুয়াল ফান্ড করছেনও, নেগেটিভ রিটার্ন তো অবশ্যই দেখছেন 2-3 বছর যারা জমাচ্ছেন, তার অনেক আগে যারা শুরু করেছেন তারা হয়তো কিছু পজিটিভ দেখতে পারেন। তবে এই সময় মিউচুয়াল ফান্ড বলুন বা নিজে যদি কোনো স্টক বা পোর্টফোলিও হোল্ডও করা থাকে, বিক্রি করবেন না, কারণ এই খারাপ যে সময়, মানে তথাকথিত সবাই বলছে যে খারাপ সময়, আমি বলে দিচ্ছি খারাপ কি ভালো সেটা পরে আসছি, কিন্তু সবাই যে একটা খারাপ ব্যাপার বলে চলেছে, তো এই খারাপ সময় আমার মনে হয় না বিক্রি করে দেওয়া উচিত, বা এসআইপি বা মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেওয়া উচিত, কন্টিনিউ করতে পারেন। এইবার আমি বলি যে কেন খারাপ সময় আমি বলছি না, তার কারণ হচ্ছে যখন অ্যাপ্রক্স বলছি করোনার পর যখন 7,500 থেকে 26,200, প্রায় 270% যখন নিফটি বাড়লো, ঠিক আছে, সেটা তো একটা হিউজ রাইজ দেখলে। অর্থাৎ টপ থেকে এখন মানে 26,000 অ্যাপ্রক্স 200, এখন 23,000 অ্যাপ্রক্স 350, অর্থাৎ 7%, 7.5% ডাউন হয়েছে। কি ডাউন হয়েছে? কিছুই ডাউন হয়নি, তাতেই যেন মনে হচ্ছে সব চলে গেল, সব শেষ হয়ে গেল। এই জন্য আমি বলেছিলাম যে বাজার একটা জেনারেশনকে বার করে দেবে, যতদিন না বাজার থেকে একটা জেনারেশন বেরিয়ে যাবে বা
বলা শুরু হবে যে না এই শেয়ার বাজার ভালো নয়, খারাপ, চলে যাও, ছেড়ে দেবো, ততদিন বাজার কিন্তু ওপরের দিকে যাবে না। অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে লোকজন, কিন্তু আরও পার করে দেবে। এটা বাজারের নিয়ম। কারণ এমন একটা সময় এসেছিল সবাই সব কাজ সেরে শেয়ার মার্কেটে ঢুকে যাচ্ছে। কেউ কেউ তো নকরি সে আজাদি এরকম বিভিন্ন শো শুরু করে দিয়েছে। কাজ করার দরকার নেই, কোথাও ব্যবসা করার দরকার নেই, শুধু শেয়ার মার্কেটে কাজ করে। এই সময় যখন চলে আসে তখন শেয়ার মার্কেট টপ মানে ধরে নেওয়া উচিত। যারা অনেক পুরনো আছেন তারা জানেন এরকম ঘটনা ঘটে। অর্থাৎ তখন ওই জন্যে বলেছিলাম পোর্টফোলিও ফাঁকা করে দেওয়ার জন্য। কোনো টেকনিক্যাল তখন কিছু ছিল না, কিন্তু ওই অভিজ্ঞতা সাইকোলজিক্যাল বোঝা যাচ্ছিলো সবাই যখন ঢুকে গেছে, যখন নর্মাল কাগজে থেকে শুরু করে ম্যাগাজিন নর্মাল ম্যাগাজিন, সেখানেও শেয়ার মার্কেট নিয়ে অনেক কিছু কমিক্স পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, তখন বোঝা যায় যে এটা লাস্টের দিকে মানে টপ আউটের জায়গা চলে এসেছে। তো আবার ঠিক তার উল্টোটাও হবে, যখন সবাই বলবে খুব খারাপ মার্কেট, এই ওই হেনা তেনা, একটা জেনারেশান বেরিয়ে যাবে। একটা জেনারেশান মানে কিন্তু আমি বলছি না যে কম বয়স সেরকম, আমি সেটা বলছি না। একটা জেনারেশান মানে মানুষের বয়স যা খুশি হতে পারে, একটা লট বেরিয়ে যাবে মার্কেট থেকে, মার্কেটে হালকা হয়ে যাবে। তারপর কিন্তু বাজার আবার চলতে শুরু করবে এবং এই বাজার 30,000, 40,000, 50,000 নিফটিও যাবে, নিশ্চিত যাবে, টাইম নিয়ে যাবে, কিন্তু তার আগে বার করে দেবে। এবার যতদিন না বেরোবে ততদিন মার্কেট পড়বে বা একটা রেঞ্জ বাউন্ড করে পোর্টফোলিও সর্বনাশ করে ছেড়ে দেবে। এটাই বাজারের নিয়ম এবং এটাই এখন চলছে। অর্থাৎ ওপর থেকে বাজার 7%, 7.5% এমন কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের মনে হচ্ছে যেন কতটা খারাপ প্রতিদিন। এবং সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল ম্যাক্সিমাম সময় কাজই হচ্ছে না। যারা ক্যান্ডেল স্টিক আদার্স দেখেন তারা দেখছেন সারাক্ষণ কিন্তু ফেক কাজ করে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার যেমন সকালবেলা একটা ডাউন ট্রেন্ড ডাউন হলো, লাস্ট শর্ট কভারিং চলে এলো, মানে যারা শর্ট করেছিল তাদের সর্বশান্ত করে উপরে চলে গেল শর্ট কভারিং। এবারে যারা ভাবলো যে না বটম তৈরি হয়ে গেছে, আমি গ্রুপে একটা পরিষ্কার লিখে দিয়েছিলাম আমাদের, যে বৃহস্পতিবারের যে লোটা করেছে, শুক্রবার যদি ওই লোটা ব্রেক না করে তাহলে এটা আগস্ট মাসের লো হয়ে যাবে। গ্রুপে পরিষ্কার লিখে দিয়েছিলাম এবং সেটা বৃহস্পতিবারই লিখে দিয়েছি, যে বৃহস্পতিবারের যে লোটা তৈরি হলো সেই লোটা যদি শুক্রবার না ভাঙে তাহলে আগস্ট মাসের লো তৈরি হয়ে গেছে। কিন্তু দেখা গেল কি শুক্রবারই ওই লোটা ব্রেক করলো। কারণ এটা একটা কারণ ছিল, কারণ ডেটও ছিল, যেটা মান্থলি ডেট দেওয়া থাকে, মাসের প্রথমে গ্রুপে দেওয়া থাকে, 7, 8 দুদিন দেওয়া ছিল ডাউন হবে, সেটা হয়েছে। এখনও ডাউনের ডেট আছে, দেওয়া আছে গ্রুপে, সেটা আলাদা কথা। কিন্তু একটা জায়গায় গিয়ে টেকনিক্যালও দেখতে হয়। তবে এখন ম্যাক্সিমাম সময় কিন্তু টেকনিক্যালগুলো ইচ্ছা করে, আমি বলবো ইচ্ছা করে, কারণ সবাই এখন টেকনিক্যাল দেখতে শিখে গেছে। এই একটা সুবিধে হয়ে গেছে অপারেটরদের। তারা কি করছে, তারা ইচ্ছা করে টেকনিক্যালি, একদম ঠিক টেকনিক্যাল হিসেবে ঠিক ভালো ক্যান্ডেল এখানে বাই করা উচিত, সেই বাই করে, এটা আমরা যেমন জানি, যারা অপারেটর বড় তারাও কিন্তু জানে, যে ছোটরা এইসব জিনিস জানে, তারা ঠিক রিভার্স কাজটাই করাচ্ছে। অর্থাৎ এখান থেকে বাঁচতে গেলে এখন সাইকোলজি, অভিজ্ঞতা এবং আরও কিছু টেকনিক্যাল পার্ট আছে, সেটা হচ্ছে একদম অ্যাডভান্স টেকনিক্যাল। সেই জিনিসগুলো এখন কতজন শেখায় বা কী করে আমি জানি না, সেইগুলো ধরে ধরে করতে হবে। এবং অত কিছু যদি নাও হয় তাহলে কম কোয়ান্টিটি স্টপ লস ছোটো দিয়ে, যদি 10টা স্টপ লস হয় 10টা স্টপ লসই হিট করা, ছোট স্টপ লস, মানে আর প্রফিট পেলে প্রফিট নিতে হবে। এখন এই পজিশন মার্কেট চলছে। আর না হলে কাজ করবেন না, বসে থাকুন, কোনো অসুবিধা নেই, কেউ বকবে না এখন কাজ না করলে। তো এই জায়গা কিন্তু খুব
মানে খারাপ এখন একটা টাইম চলছে, যেটা হচ্ছে মার্কেট বা নিফটি ব্যাংক নিফটি মনে হচ্ছে বিশাল কিছু পড়েনি, কিন্তু প্রতিদিন এমনভাবে একটা পজিশান তৈরি করিয়ে দিচ্ছে যাতে মনে হচ্ছে আমাদের অবস্থা খুব খারাপ এবং প্রচুর পড়ে গেছে, প্রচুর পড়ে যাচ্ছে, সেন্টিমেন্টটা নষ্ট করে দিয়েছে। তবে এই ফেজ চলছে, এই ফেজও চলে যাবে। এবার আসি আমাদের টেকনিক্যালের পার্ট, যেটা যে এখনও যদি টেকনিক্যাল হিসাবেও ধরা হয় তাহলে নিফটি ব্যাংক নিফটি কী করতে পারে, সেটা হচ্ছে নিফটি 24,363-তে ক্লোজ দিয়েছে। লাস্ট কয়েকটা ভিডিও বারবার বলে এসেছি 24,350 থেকে 450 একটা ভালো সাপোর্ট জোন, এবং আগের দিন দুদিন দেখা গেল যে 24,340, 44, 45 থেকে লো করে উপরের দিকে টেনেছে। কালকেও আপাতত ওই জায়গাতেই রেসপেক্ট দিয়েছে। এইবার কি হতে পারে সোমবার জানি না, গ্যাপ ডাউন গ্যাপ আপ বলতে পারবো না কি হবে, কিন্তু সামনে 200 ইএমএ আছে 24,200, 200 ইএমএ 24,200, 200 ইএমএ বা ডিএমএ যাই ধরি না কেন, সেটাকে বলা হয় সুস্থ, মানে যেমন থার্মোমিটার মাপা হয় ঠিক তেমনি কোনো স্টক ইন্ডেক্সকে যদি 200-এর নিচে থাকে তাহলে আমাদের মনে হয় সেই স্টক অসুস্থ, আর 200-এর ওপরে থাকলে মনে হয় সেই স্টক সুস্থ। তো এখন সেই দোরগোড়ার কাছে চলে এসছে। নিফটির ডেলি 200 ইএমএ হচ্ছে 24,200 এবং 200 এসএমএ হচ্ছে 24,050। তার মানে এখন নিফটির সাপোর্ট কোনটা কোনটা হবে, 24,200 একটা সাপোর্ট, 24,050 একটা সাপোর্ট, দুটো সাপোর্ট হলো, এবং একটা গ্যাপ আছে সেটা হচ্ছে 24,174, সেটাও একটা সাপোর্টের কাজ করবে। অর্থাৎ কি পেলাম নিফটির নিচের দিকে সাপোর্ট না, 24,174 থেকে 200 একটা সাপোর্ট, এবং সেটা যদি ব্রেক করে তাহলে 24,050-এর কাছে একটা সাপোর্ট। দিনের দিন সবগুলো আসতেই পারেন, সেটা অন্য কথা, কিন্তু এরকমও বাজার করে দেখাতে পারে, যেটা ম্যাক্সিমাম সময় হয়, যে 24,000 একটা সাইকোলজি লেভেল, দিনের দিন 24,000-কে ভেঙে দিয়ে 23,900 থেকে 23,950 একটা লো করে তারপর উপরের দিকে চলে গেল। এই জায়গাটা কিন্তু হতেও পারে। অর্থাৎ এই যে ফিগারগুলো বললাম, এই ফিগারগুলো অবশ্যই নোট করে রাখুন। সাপোর্ট মানে এই সব জায়গাগুলো এলে কিন্তু ফার্দার শর্ট করা যাবে না। আবার চিন্তা করতে হবে, যদি 24,900, 950-এর নিচে ক্লোজ করে তখন কিন্তু আবার নতুন করে ভাবতে হবে, এবং সেই ভাবনাটা কিন্তু অনেকখানি চলে যেতে পারে। আপাতত এই যে কাছাকাছি পরপর 2-3টে সাপোর্ট লেভেল বললাম, এই সাপোর্ট লেভেলগুলো কিন্তু অবশ্যই নজরে রাখুন। আর ওপরে রেজিস্ট্যান্স খুব সোজা 24,550 থেকে 600, খুব সোজা রেজিস্ট্যান্স আছে। এর ওপরে যদি ক্লোজ করে তাহলে নতুন করে ভাববো উইথ ভলিউম এবং গ্রিন ক্যান্ডেল। এবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি 55,005, মানে অ্যাভারেজ 55,000-এ ক্লোজ দিয়েছে। নিচের সাপোর্ট হচ্ছে 54,445, এবং সেটা যদি ভেঙে যায় তাহলে 54,080 এই অবধি আসতে পারে, আর ওপরে 55,600 যে জায়গায় রেজিস্ট্যান্স খাচ্ছে। এই হচ্ছে নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট। মার্কেট সম্পর্কে একটাই বলতে পারি যে এই যে সাপোর্টগুলো আছে এগুলো খুব ভালো সাপোর্টের জায়গা, সাপোর্ট নিলে এখানে নিতেই পারে। তবে এখন নিউজের ওপর মার্কেট চলছে, নিউজ যখন কাজ করে তখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল কিছু কাজ করে না। সুতরাং আমাদের বাঁচতে গেলে দুটো কাজ করা উচিত। এক হচ্ছে হয় ট্রেড না করে চুপ করে বসে থাকা, আর যদি ট্রেড করতেই হয় তাহলে ছোট ছোট স্টপ লস লাগিয়ে ট্রেড করা। অনেক সময় দেখবেন স্টপ লস খাবার পর আপনার টার্গেটও চলে আসবে, এরকম হয়, কিন্তু মানতে হবে, এখন মানতে হবে, কারণ এর পরে যে সময়গুলো আসছে ভালো ভালো সময় আসবে, ভালো রিটার্নও পাওয়া যাবে, কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে যদি না থাকেন তাহলে সবই শেষ। মার্কেটে থাকতে হবে। আশা করছি যতটা আপাতত যে জায়গায় দরকার সেটা একটা আলোচনা করলাম। আবার নেক্সট বুধবার দিন ভিডিও করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।